ভেতরে আসবো মহারাজ? হ্যাঁ হ্যাঁ, এসো এসো। খুব একটা জরুরি কথা বলবো বলে এই সাত সকালেই তোমাকে ডেকে পাঠিয়েছি। কি জরুরি কথা মহারাজ? বুঝলে গোপাল, অন্যান্য বছরের তুলনায় এবার কৃষ্ণনগরে শস্যের ফলন কিন্তু বেশ কম। সে তো জানি মহারাজ। কিন্তু এর প্রতিকারের কোনো ব্যবস্থা কি তোমার জানা আছে? মানে কি করলে আমার রাজ্যে ফলন বেড়ে যাবে? দেখো, দিন দিন এ রাজ্যে লোক সংখ্যা বাড়ছে, আর লোক সংখ্যার হারে ফসলের ফলন যদি না বাড়ানো যায় তাহলে তো আগামী দিনে রাজ্যে একেবারে খাদ্য সংকট দেখা দেবে। এটা একেবারে খাঁটি কথা বলেছেন মহারাজ। তাই বলছি, মাথা ঘামিয়ে কিছু একটা উপায় বের করো গোপাল। দেখুন মহারাজ, আমার মনে হয় আমাদের প্রতিবেশী রাজ্যগুলোর মধ্যে যে রাজ্যে এবার যথেষ্ট ফলন হয়েছে সেই রাজ্যে গিয়ে তাদের চাষের পদ্ধতি নিজেদের চোখে দেখে এসে সেই মতো ব্যবস্থা নেওয়া দরকার। তা তেমন কোনো রাজ্যের কথা জানো নাকি তুমি? বিলক্ষণ জানি মহারাজ। বর্ধমানে পরপর কবছর খুব ভালো ফলন হয়েছে, আর তার মূলে তাদের আধুনিক সেচ ব্যবস্থা। তাই নাকি? তাহলে তো সব সরেজমিনে দেখে আসার জন্য কাউকে পাঠাতে হয়। বিজ্ঞানীকে পাঠাতে পারলে সব থেকে ভালো হতো, কিন্তু সে তো 3 মাসের ছুটি নিয়ে নিজের দেশের বাড়ি চলে গেছে। তাহলে উপায়? আমি নিজে গিয়ে দেখে আসতে পারতাম, কিন্তু মহারাজ আমি তো চাষবাসের কিছুই বুঝি না। তাই বলছি কি, আপনি ওই মন্ত্রী মশাইকেই না হয় পাঠান। মন্ত্রী? এই কথাটা খুব একটা খারাপ বলনি বটে। হ্যাঁ, তাহলে আজই রাজসভায় গিয়ে মন্ত্রীকে এই বিষয়ে আমার আদেশের কথা জানিয়ে দেব। সেটাই ভালো হবে মহারাজ। আমি তাহলে এখন আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। কই গো গিন্নি, কোথায় গেলে গো? বলো, কি বলবে বলো। তাড়াতাড়ি নাকে মুখে গুঁজে আজ একেবারে সময় মতো রাজসভায় পৌঁছতে হবে। তাহলে পুকুরে গিয়ে ডুব দিয়ে এসো, তার মধ্যে আমার মাছের ঝাল হয়ে যাবে। যাও। তাহলে মন্ত্রী, তুমি বর্ধমান যেতে রাজি তো? এই গরমে বর্ধমান? আচ্ছা, অন্য কাউকে পাঠালে হয় না? আমি যখন তোমায় যেতে বলছি তখন তোমাকেই যেতে হবে। অবস্থা। আর যেতে হবে অতি সাধারণ পোশাকে, নিজের পরিচয় গোপন করে। সে কি, বর্ধমান রাজ্যে যাব আর রাজার আতিথেয়তা গ্রহণ করব না? না, করবেন না। কারণ আপনার পরিচয় পেয়ে বর্ধমান রাজা হয়তো আপনাকে খাতির করবেন, কিন্তু উন্নত সেচ ব্যবস্থার ব্যাপারে কিছুই বলতে বা দেখাতে রাজি হবেন না। গোপাল কিন্তু এটা একেবারে খাঁটি কথা বলেছে মহারাজ। কারণ ওই বর্ধমান রাজা হয়তো চাইবেন না তার উন্নত সেচ ব্যবস্থা আমরা জেনে যাই। দেখেছো, মাথা মোটা সেনাপতিটাও কেমন পেট মোটা গোপালের তালে তাল বাজাচ্ছে। ঠিক আছে মহারাজ, যাব। যাব না, কাল সকালেই বেরিয়ে পড়বে। বাহ, চাষবাস তো বেশ ভালোই দেখছি। এবার এদের জলসেচের ব্যবস্থাটা দেখতে হবে। এরকম সেচ ব্যবস্থা তো আমাদের ওখানেও আছে। এই দেখার জন্যে এত গরমের মধ্যে আমাকে এখানে পাঠালো? বাবুকে যেন নতুন মনে হচ্ছে। হ্যাঁ, বেড়াতে এসেছি। আচ্ছা, তোমরা কি এভাবেই চাষের জমিতে জল দাও? হ্যাঁ বাবু। আচ্ছা, এই জলাশয়ের জল ফুরিয়ে গেলে কি করবে? তখন ডোঙায় করে জল তুলে মাঠে দেবে কি করে? ওখানেই তো মজা। ভালো করে তাকিয়ে দেখুন। কি দেখতে পাচ্ছেন? জলাশয়ের ধার ঘেঁষে মাটির উঁচু পাঁচিল। ওটা আদপেই পাঁচিল নয়, ওটা আসলে একটা বাঁধ। নদীর জল, বৃষ্টির জল সব ওই বাঁধেই ধরা আছে। জলাশয়ের জল ফুরিয়ে গেলে আমরা ওই বাঁধের একটুখানি অংশ কেটে নিয়ে জলাশয়ে জল ঢুকিয়ে আবার কাটা অংশ বন্ধ করে দিই। বাহ, খুব আধুনিক ব্যবস্থা তো। এবার ওই যে লোকটা ডোঙা টানছে ওর সাথে কথা বলে এর কথাগুলো একটু যাচাই করে যাই। এই যে ভাই, শুনছো? এ কি দেখছি? এ তো হুবহু আমাদের সেনাপতির মতো দেখতে, শুধু গায়ের রংটা একটু চাপা। কিছু বলছেন বাবু? হ্যাঁ,
মানে কি নাম তোমার? আমার আবার নাম, আমি হলাম এই জমির ক্ষেত মজুর। তবে বাবা মায়ে একটা নাম দিয়েছিল বটে, নিত্যানন্দ। নেতাই নামেই সকলে আমায় ডাকে। তা নেতাই, এই জমিতে কাজ করে দিনে কত মজুরি পাও? আগে আগে মালিক আমায় খাওয়া পড়া দেয়, আর মাসে 2 টাকা বেতন। হ্যাঁ, এতে চলে তোমার? চলে কি আর বাবু, চলে না। তবে তবে একলা মানুষ তো, তাই কোনো মতে দিন কেটে যায় আর কি। আচ্ছা, খাওয়া পড়া ছাড়াও আমি যদি তোমায় মাসে 25 টাকা বেতন দিই, তাহলে আমার কাছে কাজ করবে? গরিব মানুষের সাথে কেন তামাশা করছেন বাবু? হ্যাঁ, তামাশা নয়, একেবারে সত্যি কথা। রাজি থাকলে এক বস্ত্রে এক্ষুনি চলো আমার সাথে। খাওয়া পড়া সমেত মাসে 25 টাকা বেতন পেলে আমি রাজি বাবু। হ্যাঁ, রাজি রাজি। এখন কদিন তুমি আমার বাড়িতেই থাকবে, কদিন বাদে অন্য বাড়িতে তোমায় পৌঁছে দেবো। আমায় এখন কি কাজ করতে হবে বাবু? কিচ্ছু নয়, শুধু খাবে দাবে, আয়েশ করবে, আর দুবেলা ভালো করে গায়ে পাতিলেবুর রস মাখবে, আর তারপর সাবান মেখে চান করবে। কেন বাবু? তোমার গায়ের রংটা বেশ চাপা, 2-1 দিনের মধ্যেই ফর্সা হতে হবে তোমার। ঠিক আছে বাবু, চেষ্টা করব। রাত হয়েছে, এখন খেয়ে দিয়ে শুয়ে পড়ো। তবে একটা কথা, যতদিন এ বাড়িতে থাকবে ততদিন কিন্তু বাড়ির বাইরে বেরোবে না, এমনকি জানলাতেও দাঁড়াবে না। ঠিক আছে বাবু, ঠিক আছে, আপনি যা বলছেন তাই করব। এখন এখানে অপেক্ষা করো, আমি তোমার খাবারের ব্যবস্থা দেখি। কোন আপদকে নিয়ে এলে বলো তো? আপদ বলো না, আপদ বলো না, বলো আমার ভাগ্য দেবতা। তোমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। লোকটাকে একেবারে হুবহু আমাদের সেনাপতির মতো দেখতে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আবার কোনো দুষ্টু বুদ্ধি ভর করেছে তোমার মাথায়। তবে দেখো, প্রতিবারের মতো এবারও আবার ভরা ডুবি না হয় তোমার। সব সময় কুকথা বলো না তো। যাও, এখন ঘরে গিয়ে ঘন করে একবার পায়েস বানিয়ে ফেলো তো, আমি চট করে একটু ঘুরে আসছি। রাজবৈদ্য, ও রাজবৈদ্য! আরে মন্ত্রী মশাই, আপনি বর্ধমান থেকে কবে ফিরলেন? আজই। তা এত রাতে আমার বাড়ি কি মনে করে? আর বলো না, বর্ধমান যাতায়াতের ধকলে 2 রাত চোখের পাতা এক হয়নি। তাই বেশ কড়া দেখে একটু ঘুমের ওষুধ দাও তো, যাতে আজকের রাতটা মরার মতো ঘুমোতে পারি। দাঁড়ান, আনছি। পায়েসের সাথে এই ঘুমের ওষুধ মিশিয়ে দেব, আর সেই পায়েস খাওয়াবো আমাদের। এই নিন। সাধারণভাবে ঘুমোতে চাইলে 1টা বড়ি খাবেন, আর মরার মতো ঘুমোতে চাইলে 2টো বড়ি খাবেন। ঠিক আছে। সেনাপতি, ও সেনাপতি, ঘুমিয়ে পড়েছো নাকি? যাই যাই। আরে মন্ত্রী মশাই যে বর্ধমান থেকে ফিরে এসেছেন? হ্যাঁ গো, এই একটু আগেই ফিরে এসেছি। তা এত রাতে আমার বাড়িতে? বুঝলে ভাই, বর্ধমানের একটা মিষ্টির দোকান থেকে পায়েস কিনে খেলাম। আহা, কি তার স্বাদ! তা সেই গল্প শোনাবার জন্যই বুঝি এত রাতে আমার বাড়িতে ছুটে এসেছেন? না না, গল্প শোনাতে ছুটে আসেনি। আসলে তোমাকে আমি একটু বেশি ভালোবাসি তো, তাই তোমার জন্য এক বাটি নিয়ে এসেছি। এই নাও, তুমি আর তোমার বউ খেও। কদিন হলো আমার বউ বাপের বাড়ি গেছে। আহা, তাহলে তো ময়দান ফাঁকা। তাই নাকি? বাপের বাড়ি? তাহলে তুমি একলাই খেও, তবে এখনই খেয়ে নিও, না হলে আবার খারাপ হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, এখনই খেয়ে নেব। আমি তাহলে এখন আসি ভাই। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। আহ, কি ভালো খেতে! ওফ! এত রাতে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন বলুন তো? আরে বাবা, এই সামনেই
সামান্য একটা কাজ করে দিবি আর তোদের পাওনা নিয়ে চলে যাবি, ব্যাস মিটে গেল। এ তো সেনাপতি মশাইয়ের বাড়ি। তোরা এখানে চুপটি করে দাঁড়া, আমি চট করে ভেতরটা দেখে আসছি। ব্যাটা মনে হচ্ছে দরজা খুলেই ঘুমিয়ে পড়েছে, দরজা ভাঙার ঝামেলা আর রইল না। আহ, 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 আহ। ব্যাটা তো দেখছি ঘুমিয়ে কাদা। সেনাপতি, ও সেনাপতি, সেনাপতি মরার মতো ঘুমোচ্ছে। বাহ, ওষুধে জবর কাজ হয়েছে দেখছি। আয় আয় বটা ঘটা আয়, সেনাপতি ব্যাটাকে চ্যাংদোলা করে তুলে মন্দিরে নিয়ে চল, তারপর ওখানে গিয়ে ব্যাটার হাত পা বেঁধে ফেলতে হবে। দাঁড়া, সেনাপতির কিছু পোশাক সঙ্গে করে নিয়ে নি, এগুলো কাজে লাগবে। চল ব্যাটাকে চ্যাংদোলা কর। বাপরে, যেমন গতর আর আর তেমন ওজন। ও দেখুন বাবু দেখুন, আপনার দেওয়া এই পোশাকে আমাকে কেমন মানিয়েছে। খুব ভালো, তবে এখন থেকে আর আমাকে বাবু বলবে না, বলবে মন্ত্রী মশাই। মন্ত্রীমশাই বলবো? হ্যাঁ, মন্ত্রী মশাই। আর এখন থেকে তুমি হচ্ছ কৃষ্ণনগরের সেনাপতি। সেনাপতি? কিন্তু কিন্তু আমি তো যুদ্ধ জানি না। ওসব জানতে হবে না, শুধু আমি যা যা বলবো তাই করবে। আর আমাদের রাজসভায় গোপাল বলে একটা টেকো বজ্জাত আছে, তার সঙ্গে একটাও কথা বলবে না। এরপর আমি তোমাকে ধীরে ধীরে সব কিছু শিখিয়ে দেব। চলো, তোমাকে এখন তোমার নিজের বাড়ি নিয়ে যাব। আমি রাজসভায় যাব না? যাবে, তবে কদিন পর। এর মধ্যে তোমায় সব কিছু শিখে বুঝে নিতে হবে। শোনো, এখন তোমায় কিছু বলবো, যা তুমি মন দিয়ে শুনবে আর সেই মতো কাজ করে যাবে। কি বুঝতে পেরেছো তো? সে তো পেরেছি, কিন্তু আমি গরিব মানুষ বাবু, তাই তাই আমার যে খুব ভয় করছে বাবু। ভয় করছে? হ্যাঁ, শুনলে মুখ্য চাষা, ভয়কে জয় করতে শেখো। এখন চলো, তোমাকে আসল সেনাপতির বাড়ি রেখে আসি। এই রে, এই যে গোপাল, এজন্যই বলে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। চলো চলো, পা চালিয়ে আমাদের অন্য পথ দিয়ে যেতে হবে। মন্ত্রী মশাই, আরে ও মন্ত্রী মশাই, বর্ধমান থেকে কবে ফিরলেন? কাল রাতে। আমার এখন কাজ আছে। আরে দাঁড়ান দাঁড়ান, বুঝলেন মন্ত্রী মশাই, বাজারে না আজ প্রচুর মাছ উঠেছে। এই দেখুন দেখুন দেখুন, খুব সস্তায় পাওয়া যাচ্ছে। এই দেখুন, গোটা একটা কিনে ফেললাম, যান আপনিও গিয়ে কিনে আনুন। বিটকেল বুড়ো, তোমার কপালে আগুন। আমার এখন সেনাপতির সঙ্গে অন্য কাজ আছে। তা সেনাপতি, একদিনেই তোমার গায়ের রংটা এমন কালো হয়ে গেল কি করে? কেন? ফর্সা হওয়ার জন্য আজই তো গায়ে পাতিলেবুর রস মেখেছি, গায়ে সাবান ঘষেছি। সাবান ঘষে ফর্সা হবার বদলে তুমি তো দেখছি কালো হয়ে গেছো। আসলে ওই সাবানে মনে হয় ভেজাল আছে। বাজে রসিকতা ছাড়া তো, বললাম না আমাদের অন্য কাজ আছে। বুঝতে পেরেছি, তুমি গোপাল টেকো বজ্জাত। সেনাপতি, তুমিও কাজের সময় বাজে রসিকতা শুরু করলে। চলো চলো। ব্যাপারটা কিরকম হলো? সেনাপতি আমাকে দেখে প্রথমে বুঝতে পেরেছি, তারপরে টিকো বজ্জাত বললো কেন? কেমন যেন খটোমটো ঠেকছে না, ব্যাপারটা কেমন ভাবিয়ে তুললো। নকল সেনাপতিকে আসল সেনাপতির বাড়িতে রেখে দিয়ে এসেছি। এবার বাকি যা করার তা আজকের মধ্যেই সেরে ফেলতে হবে। দেখ দেখ, কি সুন্দর একটা চন্দনা পাখি। তাই তো, কি সুন্দর দেখতে। দাঁড়া, ওটাকে ধরবো। যা, উড়ে পালালো যে। পালিয়ে যাবে কোথায়? ধরবো যখন বলেছি তখন ঠিক ধরবো। চল না, চল।
এই ভাঙা মন্দিরে আমি এলাম কি করে? হ্যাঁ, আমার হাত পা বেঁধে এখানে ফেলেই বা রাখলো কে? হ্যাঁ, কে আছো? কে আছো? আমায় উদ্ধার করো! কে আছো? বাঁচাও! যা, এ তো আবার পালালো। ছেড়ে দে গুলটে, ওকে ধরা তোর কর্ম নয়। কে কোথায় আছো? আমায় উদ্ধার করো, দয়া করে উদ্ধার করো আমায়। বাঁচাও, মন্দিরের ভেতর বাঁচাও। থেকে কার যেন গলার আওয়াজ ভেসে আসছে না? চল তো দেখি। এ কি সেনাপতি মশাই, আপনি এখানে? আমার হাত পায়ের বাঁধন খুলে দে পুঁটি। কিন্তু আপনার এই অবস্থা কে করলো? মনে হচ্ছে মন্ত্রী মশাই। দাঁড়ান দাঁড়ান, আমরা আপনার বাঁধন খুলে দিচ্ছি। গুলটে, এক ছুটতে গিয়ে গোপাল দাদুকে ডেকে নিয়ে আয়। বাবা 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 বাবা, বহুত বড়িয়া মতলব বের করেছো মন্ত্রী। যাই 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 গিয়ে নবাবকে খবরটা দি। আরে এর মধ্যে নবাবকে আবার টানছেন কেন? সামান্য কজন সৈন্য নিয়ে আপনি নিজে যাবেন আর হাসতে হাসতে কৃষ্ণনগর জয় করে ফেলবেন। লেকিন কৃষ্ণনগরের কোনো সৈন্য কি অস্ত্র ধরবে না? কি করে ধরবে? কারণ সেনাপতির আদেশ ছাড়া সৈন্যরা তো অস্ত্র ধরে যুদ্ধ করে না। আর আমাদের এখনকার সেনাপতি তো নকল। আসল সেনাপতিকে তো আমি ভাঙা মন্দিরে বেঁধে রেখে এসেছি, আর নকল সেনাপতি তো আমার হাতের পুতুল। আমি না বললে সে নড়বেও না আর চড়বেও না। তাহলে কবে যেতে বলছো? বাংলায় একটা কথা আছে, শুভস্য শীঘ্রম। তাই কাল সকালেই আসুন, দেখবেন একবার এই জয়ের ফলে নবাব বাহাদুর খুব খুশি হয়ে আপনাকে কত ইনাম দেবেন। আর তুমি কি চাও? মানে একবার যদি কৃষ্ণনগরে রাজা হতে পারতাম। তুই রাজা হবি? হ্যাঁ, রাজা? আরে বেটা, তাহলে আমি আছি কি করতে? ঠিক ঠিক আছে ঠিক আছে, তোমাকেই রাজা করে দেবো। হ্যাঁ, তাহলে তোমার মনে হচ্ছে এসবই হচ্ছে মন্ত্রীর চক্রান্ত? হ্যাঁ, না হলে আর কার হবে বলো? হ্যাঁ, কাল মন্ত্রী এসে আমায় পায়েস খাওয়ালো, আর তারপরেই তো তাহলে আজ সকালে মন্ত্রীর সঙ্গে যাকে দেখলাম সে আসলে তোমার মতো দেখতে একটা নকল লোক। মনে হচ্ছে মন্ত্রী মশাই কোনো একটা গভীর ষড়যন্ত্র করছে। তাহলে চলো এক্ষুনি গিয়ে মহারাজকে সব জানাই। না না না, এখনই সবটা জানাবার প্রয়োজন নেই। আগে দেখি কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। এখন তোমার বাড়ি যেতে হবে। তোরা এখন যে যার বাড়ি যা। কি গোপাল, দরজা তো ভেতর থেকে বন্ধ দেখছি। তুমি সরে দাঁড়াও, আমি দেখছি। সেনাপতি, সেনাপতি! কে? কি তুমি? রে বেটা, আমি তোর মতো নকল সেনাপতিকে এবার কি করি দেখ। না 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 না, আমায় মেরো না। বিশ্বাস করো, আমি নকল সেনাপতি সাজতে চাইনি। এ সব কিছুর জন্য দায়ী তোমাদের ওই মন্ত্রী। ঠিক আছে ঠিক আছে, তাহলে তোকে মারবো না, কিন্তু এই ঘরের মধ্যে তোকে তালা চাবি দিয়ে রেখে যাব। আগে মন্ত্রীকে হাতে নাতে ধরি, তারপর তোর কথা ভেবে দেখ। কি মন্ত্রী মশাই, বর্ধমানে গিয়ে কি দেখলেন? আমাদের তা খুলে বলুন। আরে বাবা, একদিনেই মুখ্য চাষাটা দেখছি বেশ লায়ক হয়ে উঠেছে, আর ওর গায়ের রঙও সেনাপতির মতন কেমন চকচকে হয়ে গেছে। তা মন্ত্রী বলো, বর্ধমানের আধুনিক সেচ ব্যবস্থা কেমন দেখলে? মহারাজ এক্ষুনি সৈন্য সাজাতে বলুন। মুর্শিদাবাদের উজির সাহেব আমাদের রাজ্য আক্রমণ করতে আসছেন। এবার সকলে দেখো আমার খেলা। আমার নকল সেনাপতি কিন্তু যুদ্ধ করতে চাইবে না। মহারাজ কৃষ্ণচন্দ্র, তুমি এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে হেরে বর্ষতা স্বীকার করবে, আর এ রাজ্যের রাজা হব আমি। দেখি কে এসে আমাদের রাজ্য আক্রমণ করে। রক্ষী, এক্ষুনি সব সৈনিককে একত্রিত হতে বলো। বাকিটা আমি দেখছি। এটা কি হলো? এটা তো হওয়ার কথা ছিল না। হ্যাঁ,
আমার নকল সেনাপতি এমন পাল্টি খেলো কেন? এই যে কৃষ্ণচন্দ্র, হ্যাঁ, হয় আমার সঙ্গে যুদ্ধ করো, না হলে আমার হাতে ধরা দাও। এসবের মানে কি? খুব সোজা, তোমার এই রাজ্যটা আমি দখল করতে চাই। কিন্তু এ তো অন্যায়। আক্রমণ! প্রতি আক্রমণ! আরে এই মুখ্যু চাষা, তোকে এসব পাকামি করতে কে বলেছে? আমি মুখ্যু চাষা নই, আমি হলাম আসল সেনাপতি। আর আপনার ওই সাজানো নকল সেনাপতিকে গোপাল আমার বাড়িতে তালা বন্ধ করে রেখে দিয়ে এসেছে। হ্যাঁ, এসব কি শুনছি মন্ত্রী? হ্যাঁ মহারাজ, সবটাই আমাদের ষড়যন্ত্রী মশাইয়ের ষড়যন্ত্র। এতগুলো সৈনিকের সামনে আমার এই সামান্য কটা সৈনিক কি করবে? ওরে সকলে পালা 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 সব পালা। মন্ত্রীকে না আজ আমি নিজের হাতে কাটবো। ফৌজি সাহেব, আমাকে সঙ্গে করে নিয়ে যান, সঙ্গে করে নিয়ে যান। ভাগবে একক। ওরে বাবা, এখন আমি কি করব? আমি এখন কোন দিকে যাব? আপনি এখন কাটা ঘুড়ির মতো শুধু লাট খাবেন, না ঘরকা না ঘাটকা। রানীমা, আপনার শরবত। হ্যাঁ হ্যাঁ, ওখানেই রাখ। কি রে, এখনো দাঁড়িয়ে আছিস যে? কিছু বলবি? আসলে মানে আমার না কয়েকদিনের ছুটি চাই। ছুটি নিবি? নিশ্চয়ই নিবি। তা কি জন্যে ছুটি চাই শুনি? ওই আমার কর্তা অনেকদিন পর বলেছে আমায় নিয়ে ঘুরতে যাবে, তাই ওই সপ্তাহখানেকের ছুটি নেব আর কি। বাহ বাহ, তোর কর্তা কি ভালো, তোকে ঘুরতে নিয়ে যায়। কিন্তু তোদের মহারাজকে দেখ, রাজবাড়ি ছেড়ে নড়তেই চায় না, যেন বুড়ো বট গাছের মতো রাজবাড়ির মধ্যে মহারাজেরও শিকড় গজিয়ে গেছে। আপনি একটু মহারাজকে অনুনয় বিনয় করে বলুন না, দেখবেন মহারাজ ঠিক বলে যাবে। দেখি, এবার বলবো, নিশ্চয়ই বলবো। আর না নিয়ে গেলে একেবারে চেপে ধরবো। বুঝলে, আজকে মাছের ঝোলটা কিন্তু খাসা বানিয়েছো রানী। আহা হা হা হা, কি স্বাদ! বলছিলাম কি মহারাজ, অনেক দিন তো আমরা কোথাও ঘুরতে যাই না। চলুন না মহারাজ, কয়েকদিন কোথাও ঘুরে আসি। এই গরমে আর কোথায় যাবে বলো তো গিন্নি? বাড়িতে আছি, এই বেশ আছি। আর রোদে বেরোলে মনে হয় যেন চাঁদি একেবারে ফেটে যায়। আমরা আমরা কোনো পাহাড়ি জায়গায় যেতেই পারি তো, ওখানে এখন বেশ ঠান্ডা। তা অবশ্য তুমি ঠিক কথাই বলেছ, কিন্তু কিন্তু নয় মহারাজ, কোনো কিন্তু নয়। ঠিক আছে ঠিক আছে, তাহলে কালকে সকালে রাজসভায় সবাইকে কাজ বুঝিয়ে দিতে হবে। শোনো, আজ তোমাদেরকে একটা বিশেষ ঘোষণা করতে চলেছি। কি ঘোষণা মহারাজ? আমি আর তোমাদের রানীমা বেশ কয়েকদিনের জন্য একটু বাইরে যাচ্ছি। এটুকু বলতে কতদূর মহারাজ? অনেক দূর, আমাদের দেশের উত্তরের পার্বত্য অঞ্চলে। বাহ, এ তো অতি সুসংবাদ। হ্যাঁ, তা ঠিকই, কারণ ওখানকার প্রকৃতি বেশ সুন্দর এবং এই তপ্ত গরমে বেশ মনোরমও বটে। কিন্তু মহারাজ, আপনি চলে গেলে রাজসভাকে সামলাবে। হ্যাঁ, সেটাই হলো আসল কথা। আমি মোটামুটি ওই 3-15 থাকবো না। এই সব রাজপাট তো আর বন্ধ হয়ে যেতে পারে না, তাই আমার সব দায় দায়িত্ব সামলাবে মন্ত্রী। হ্যাঁ, আমি? কি আনন্দ! এই মরেছে।
মহারাজ, মন্ত্রী মশাইকে এই কদিনের জন্য আপনার জায়গায় দায়িত্ব দিলে তো রাজ্যটা পুরো রসাতলে যাবে। তুমি চুপ করো গোপাল, রাজকার্যের তুমি কি বোঝো হে? একটা পেট মোটা ভাঁড় আবার মহারাজকে জ্ঞান দিচ্ছে। হ্যাঁ, আহ, তোমরা তোমাদের ঝগড়াটা একটু বন্ধ করো। আর শোনো, আমি না আসা অব্দি ধরে নেবে মন্ত্রী তোমাদের রাজা। আর যেহেতু আমার পরেই মন্ত্রী স্থান, তাই আমি মন্ত্রীকেই এই দায়িত্ব দিয়েছি। কিন্তু মহারাজ, এর আগেও তো অনেকবার মন্ত্রী মশাইকে দায়িত্ব দিয়েছেন, কিন্তু উনি প্রত্যেকবারই আপনাকে কোনো না কোনো ভাবে বিপদে ফেলেছেন। না 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 না, এবারে আর সেটা করবে না, কারণ আমার মন্ত্রীর ওপর পূর্ণ আস্থা আছে। হ্যাঁ মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি পুরো ব্যাপারটা একেবারে নিজের মতো সামলে নেব। আপনি যাওয়ার সময় যেরকম দেখে যাচ্ছেন, ফিরে এসেও ঠিক একই রকম দেখবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। কালকে থেকে তোমরা সবাই রাজসভায় কিন্তু ঠিক মতো এসো, আর নিজেদের কাজ ঠিকভাবে করো। মহারাজ, আমার একটা কথা ছিল। কি কথা? দেখুন মহারাজ, একটা রাজ্য বা রাজসভা যাই চালায় না কেন, তার জন্যে রাজার আদেশ তার প্রজাদের এবং রাজসভাসদদের শোনা উচিত। হ্যাঁ, তা তো 100 বার। তাই আপনি সবাইকে বলে দিন যে আপনার অবর্তমানে যেন সবাই আমার আদেশ মানে। এই শোনো, তোমরা সবাই কিন্তু মন্ত্রী মশাই যা বলবে সব শুনবে, আর ওনাকে রাজ্য চালাতে সব রকমের সহযোগিতা করবে। যথাজ্ঞা মহারাজ। দূর দূর দূর, মহারাজ এরকম একটা বিচার বিবেচনাহীন সিদ্ধান্ত কিভাবে নিলেন কে জানে। এবার আমাদের রাজসভার সবাইকে জ্বলে পুড়ে মরতে হবে। কি গো, এই কাঠ ফাটা গরমে কি এত চেঁচামেচি করছো বলো তো? আর না চেঁচিয়ে কি করব বলো? এখন আগামী 15 দিনের জন্য মন্ত্রী মশাইয়ের হাতে রাজ্য চালানোর দায়িত্ব। আর মানে তো কলমে মন্ত্রী মশাই এ রাজ্যের আগামী 15 দিনের রাজা। হ্যাঁ, তাই আর কি, আমাদের সাজা। রক্ষে করো ঠাকুর, রক্ষে করো। কে জানে তোমার সাথে আবার উনি কিরকম ব্যবহার করবে। সেটাই তো আমি বুঝতে পারছি না। দাও এখন খেতে দাও দেখি, তারপর কালকে কি হবে দেখা যাবে। এ কি মন্ত্রী মশাই, আপনি মহারাজের আসনে বসে আছেন কেন? একদম বেশি কথা বলো না গোপাল, এটা মনে রাখবে আগামী 15 দিনের জন্যে আমি এই রাজ্যের রাজা। কিন্তু কোনো কিন্তু নয়, আজ থেকে আমি যাকে যা বলবো তাকে তাই করতে হবে। সবাই আমার কথা শুনে চলবে। তোমাদের এক্ষুনি কাজ বলে দিচ্ছি। আমরা তো আমাদের কাজ জানি, আবার নতুন করে আপনার কথা শুনে কি কাজ করব মন্ত্রী মশাই? মন্ত্রী মশাই নয়, এই কদিন তোমরা সবাই আমাকে মহারাজ বলে ডাকবে। ঠিক আছে মন্ত্রী মশাই। মহারাজ, শোনো রাজপণ্ডিত, কাল থেকে তুমি আর পাঠশালাতে যাবে না। বাচ্চাদের বেশি পড়াশোনা করার দরকার নেই। কিন্তু বাচ্চারা পড়াশোনা না করলে তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। সে তখন তাহলে তাদের একটা লণ্ঠন কিনে দেওয়া যাবে। এই কদিন যে কথা আমি বলবো তুমি তাই করবে। আচ্ছা বলুন, তাহলে আমি এখন কি করব? তুমি এখন রাজবাড়ির ময়লা পরিষ্কার করবে। আমি যেন সব সময় চকচকে রাজসভা রাজবাড়ি দেখতে পাই। আর বিজ্ঞানী, বলুন মন্ত্রী, রাজা মশাই। তুমি তো গবেষণা করো কে, তাই তো? হ্যাঁ। আজ থেকে তুমি গব এসোনা না করে তুমি গব সেবা করবে। রাজবাড়ির গোশালাতে সব গরুদের দেখভালের দায়িত্ব তোমার। হ্যাঁ, আমার দায়িত্ব? হ্যাঁ সেনাপতি, তুমি বাগান সাফাই করবে। রাজবৈদ্য, তুমি কুয়ো থেকে স্নানের জল তুলবে আর নদী থেকে বাসন মাজার জল নিয়ে আসবে। রাজজ্যোতিষী, তুমি অনেক জ্যোতিষবিদ্যা ফলিয়েছ। কালকে থেকে শুধু বাসন মাজবে। সভাকবি, তুমি রান্না করবে। সে কি, এই রোগা চেহারা নিয়ে করব আমি রান্না? সব তো ঘেঁটে ঘ হবে, পাবে আমার কন্যা। সব তোমাদের যাকে যা বললাম তোমরা তাই করবে। উফ, এই শুরু হয়ে গেল অত্যাচার। আচ্ছা, সবার তো কাজ বুঝিয়ে দিলেন, কিন্তু আমি কি কাজ করব? তুমি হলে আমার ব্যক্তিগত সহযোগী। আমি তোমাকে যখন যা বলবো তখন তাই করতে হবে।
এটা কিন্তু একদম আপনি ঠিক কাজ করছেন না। চাপ বেটা, একদম কোনো কথা নেই। বেশি বগলে সোজা গারদে ঢুকিয়ে দেব। মহারাজ বলেছেন আমি যা বলবো তোদের তাই করতে হবে। এ কি আপনি আমাদের সাথে তুই তো করি করছেন? প্রহরীকে ডাকবো, গারদে ভরবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, পথে এসো চাঁদ বদন। যাও, তোমাদের সবাইকে কাজ বুঝিয়ে দিয়েছি, এবার চুপচাপ কাজ শুরু করে দাও। আমি ইচ্ছে মতো তোমাদের কাজ পরিদর্শন করব। এই গরমে ঠান্ডা পেতে পাহাড়ে গেছেন রাজা, মন্ত্রীমশাই আনন্দে আছেন, আর আমরা পাচ্ছি সাজা। চুপ, তোমরা সবাই কাজ করো। আর গোপাল, তুমি আমার সাথে এসো। গোপাল, তুমি আমার এই ঘরটা ঝটপট মুছে ফেলো। হ্যাঁ, আমি আপনার ঘর মুছবো? হ্যাঁ, ঘর দুয়ার সব মুছবে, পরিষ্কার করবে, বাসন মাজবে। আমি যা বলবো তাই করবে। এটা কিন্তু ভালো হচ্ছে না। তুমি করবে না আমি তোমাকে গারদে ভরবো? ঠিক আছে ঠিক আছে, করছি। এই গোপাল, আর একবার একটু ঘরে এসো। বলুন। দেখো ঘরের মধ্যে কিরকম ফলের খোসা ছড়িয়ে আছে, এগুলো পরিষ্কার করে জায়গাটা আর একবার মুছে ফেলো। হ্যাঁ, এই তো পরিষ্কার করলাম। আবার কর, এটাই তো তোমার কাজ। অনেকদিন শুধু লোক হাসিয়ে মহারাজকে ফাঁসিয়েছো আর ট্যাঁকে টাকা ভরেছো, এখন ওসব অতীত। উফ, কি জ্বালাতনে পড়লাম রে বাবা। খাটতে খাটতে এবার মনে হচ্ছে আমি রোগা হয়ে যাব। ধুর, এসব দুধ দোয়া, গোয়াল পরিষ্কার করা কি আমার কাজ? কি গন্ধ! আয় মা, দুধ দিয়ে যা। আয় আয় মা, আয়। ওরে বাবা রে, ওরে বাবা, এ কি বিপজ্জনক গরু রে! ও ওরে বাবা, ওরে বাবা। কি গেঁড়া গলে পড়লাম রে বাবা। আগের পুজো পাঠ করতাম, ছাত্রছাত্রীদের পাঠশালাতে পড়াতাম, কত সম্মান ছিল। আর এখন উফ, ঝুল পরিষ্কার করে মুখ কালো করছি। হে ভগবান, তুমি কি জাতা করলে আমায় ফেললে! উফ, কি যন্ত্রণা, কি যন্ত্রণা রে বাবা। উফ, কি কষ্ট, কি কষ্ট। সকাল থেকে রান্না করছি, নাড়ছি এখন খুন্তি। উফ, একের পর এক রান্না, নেই কো গুণা গুনতি। কোনো কথা বলবেন না, কোনো কথা না। নতুন মহারাজের আদেশ, সব খাবার যেন ভালো স্বাদের হয়, কেমন? নইলে আপনাকেই খেতে দেওয়া হবে না। আমি খাবার পাবো না? ওরে বাবা! এ কি রাজজ্যোতিষী মশাই, আপনি এসব এঁটো বাসনপত্র নিয়ে কি করছেন? আপনি না রাজজ্যোতিষী, রাজসভার সদস্য? শাস্তি শাস্তি, উফ, আমার জীবনের গ্রহ নক্ষত্র সব ঘুরে গেছে। এখন আমাদের মন্ত্রী ওরফে 15 দিনের তাৎক্ষণিক মহারাজের আদেশ মেনে বাসন মাজতে হচ্ছে। এ কি, আপনি সবার ভাগ্য গণনা করেন আর আপনার কপালে এরকম দুর্ভাগ্য? হায় হায় হায়, বিপদে পড়লে ব্যাঙ ও লাথি মারে। আমার হয়েছে সেই রকম কপাল। সেই কখন থেকে খাবার হাতে নিয়ে বসে আছি, এখন উনি এলেন না। একটু মায়া দয়া নেই গো, বাড়িতে বউ না খেয়ে বসে আছে। ও গিন্নি, মরে গেলাম গো, মরে গেলাম। একটু হাওয়া করো, হাওয়া। হ্যাঁ, কি এই তো যাই। কি তোমার অবস্থা? হ্যাঁ,
রাজসভা ছেড়ে মাঠে ঘাটে চাষবাস করতে গেছিলে নাকি? আর কি করব বলো গিন্নি, সকাল থেকে মন্ত্রী মশাইয়ের আদেশ মেনে খেটেই চলেছি। আমাকে দিয়ে সব কাজ করাচ্ছে। উফ, কি জ্বালা, জীবনটা একেবারে কয়লা হয়ে গেল। কি বলছি, তুমি কিছু বলছো না কেন? কিছু বলতে গেলেই বলছে গারদে ঢুকিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, তুমি মুখ হাত ধুয়ে খেতে বসো, আমি ভাত বেড়ে দিচ্ছি। আহারে, তোমার কি কষ্ট। আহা, আর সবই ভাগ্য গিন্নি, ভাগ্য। একদিন সুযোগ বুঝে মন্ত্রীকে এমন ফাঁদে ফেলবো না যে উনি কাউকে ডাকার সময় পাবে না, আর ফাঁদ পেরিয়ে বেরোতেও পারবে না। ঠিক আছে, সে না হয় করবে। এখন ঝটপট খেতে বসো তো, আমারও খুব খিদে পেয়েছে। হ্যাঁ, বসো। ভালো করে বাগানে যেন একটাও পাতা পড়ে না থাকতে দেখি। বাপরে বাপ, ভালো করে করছি তো, ঝাঁট দিতে দিতে কোমর ব্যথা হয়ে গেল। ওসব বললে চলবে না। মুগুর ভেজে এইরকম একটা তাগড়াই চেহারা বানিয়েছো, তাহলে ঝাঁটা ধরতে তোমার সমস্যা কোথায়? আপনি কিছুক্ষণ ওই ঝাঁট দিয়ে দেখুন না। হ্যাঁ, কি বললে সেনাপতি? কৃষ্ণনগরের বর্তমান রাজা ঝাঁট দেবে? এক্ষুনি কান ধরে দাঁড়াও, নইলে সোজা গারদে ভরে দেব। আচ্ছা ঠিক আছে, আপনি তো দেখছি যখন তখন চমকাচ্ছেন। আমি এক্ষুনি ঝাঁট দিয়ে সমস্ত ময়লা পরিষ্কার করে দিচ্ছি। দয়া করে কান ধরার শাস্তি দেবেন না। এই তো কত তাড়াতাড়ি পথে চলে এসেছো তুমি। যাই একটু ওই দিকটা দেখে আসি। একই আসবই তো, তুমি এখানে কুয়োর সামনে বসে পড়ে ঘুমোচ্ছ? আসবই তো। আমি। স্নানের জল কোথায়? এই তো এক্ষুনি তুলে দিচ্ছি। শুধু ফাঁকি? কাজের সময় ঘুমালে একদম ধরাই দিয়ে সব ফাঁকিবাজি বের করে দেব। বলছি শোনো না, কতদিন চড়ুই ভাতি হয়নি, একটা চড়ুই ভাতির ব্যবস্থা করো না। গিন্নি, তুমি এখন যা বলবে তাই আমি করব। মনে করবে এই কদিন তুমি রানী। বলুন, আজকে সন্ধেবেলা কি করতে হবে? শোনো গোপাল, তুমি রান্নাঘর থেকে মুড়ি নিয়ে আম তেল দিয়ে ভালো করে মাখো, আর কুচো করে শসা কাটবে। আমি আর আমার গিন্নি মচমচ করে খাবো। আচ্ছা ঠিক আছে, বায়নার শেষ নেই। আর গোপাল, বলুন আর কি করতে হবে? শোনো, আমার গিন্নির স্বাদ হয়েছে একটা জমজমাট চড়ুই ভাতি করব। তাই রাজবাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা ফাঁকা মাঠ আছে, তুমি ওখানে কালকে সকালে বড় বেশ কিছু উনুন খুঁড়বে। কালকে মহাভোজ রান্না হবে। আমি বাইরে থেকে ভালো রাঁধুনির ব্যবস্থা করছি। আচ্ছা মন্ত্রী মশাই, যাও চটপট মুড়িটা মেখে ফেলো। এই তো পেয়েছি, একটা সুযোগ পেয়েছি। মন্ত্রী মশাই ভুলে গেছেন যে কালকে মহারাজ আসবেন। কালকে আমাদের যন্ত্রণার শেষ হবে আর মন্ত্রী মশাইয়ের যন্ত্রণার শুরু হবে। কি গোপাল, তুমি? শোনো বিজ্ঞানী, আমার কালকে সকাল সকাল বেশ কয়েক বালতি গোবর লাগবে। তুমি জোগাড় করে দিতে পারবে? হ্যাঁ, তা পারবো না কেন? এতগুলো গরু, এত গোবর, হ্যাঁ নিশ্চয়ই পারবো। ঠিক আছে, আমার কালকে ভোরের মধ্যে অনেক গোবর চাই। আর একটা কথা আছে, এটা তুমি সবাইকে বলে দেবে। কি কথা? তাহলে তো জমে ক্ষীর। হ্যাঁ, এই দেখো, গরুর সঙ্গে থাকতে থাকতে দুধ ক্ষীর ছাড়া কিছু মাথায় আসছে না। এত অত্যাচারের শাস্তি মন্ত্রীমশাই হাতে নাতে পাবেন।
এই এতে মোটামুটি হয়ে যাবে। এবার এই ঘোড়াটা এখানে বসিয়ে দিই, তারপর শুরু হবে খেলা। বাবা, আমার নামও গোপাল ভাঁড়। আমার এক চালে মন্ত্রীর কাব্যে হার। যাই দেখে আসি গোপাল সকালবেলায় কাজ শুরু করেছে কিনা। ব্যাটা যা ফাঁকিবাজ, সকাল সকাল ঘুমিয়ে পড়লেই সারা দিনের চড়ুই ভাতি মাটি হয়ে যাবে। কি গোপাল, কাজ কত দূর? কাজ যত দূরই হোক না কেন, আপনার তাতে কি? এ কি, তুমি আমার সাথে এরকম কথা বলছো? তোমার সাহস তো কম নয়। দেখুন মন্ত্রী মশাই, আমি উনুন খুঁড়তে গিয়ে একটা মোহরের ঘোড়া পেয়েছি, আর তাতে যা মোহর আছে তা দিয়ে আমার সারা জীবন চলে যাবে। হ্যাঁ, সে কি, কোথায়? এই তো এখানে দেখুন না, দেখুন না, পুরোটা তুলতে পারছি না, খুব ভারী তো। এসব কথা আগে বলবে তো, আমি তোমাকে তুলতে সাহায্য করবো তো। হ্যাঁ, করুন না, করুন, তাহলে আপনাকে অর্ধেক ভাগ দেব। আমার পুরোটাই চাই। ওরে বাবা রে, কে কোথায় আছিস রে? আমাকে বাঁচা রে। ওরে, আমি গোবরের গর্তে পড়ে গেছি। ও কি গন্ধ রে বাবা। মন্ত্রী মশাই, এখানে কেউ নেই, সব প্রহরী সেনাবাহিনীদের বলেছি রাজবাড়ির কাছাকাছি থাকতে। এটা কিন্তু খুব খারাপ হচ্ছে গোপাল। আমাকে তোলো। কি গন্ধ রে বাবা। আমাদেরকে অনেক খাটিয়েছেন, আজকে আপনি তার শাস্তি ভোগ করুন। আপনার হয়তো মনে নেই, মহারাজ যাওয়ার 15 দিন কালকে শেষ হয়েছে। তাই মহারাজ আজকেই চলে আসবেন। থামাও, গাড়ি থামাও। ওখানে মাঠে সব সভাসদ সকাল সকাল জমায়েত হয়ে আবার কি করছে? ওই দেখুন, বলতে বলতে মহারাজ এসে গেছেন। এখানে কি করছো তোমরা? চড়ুই ভাতি মহারাজ, মন্ত্রী মশাইকে আমরা ওনার কৃতকর্মের উপযুক্ত শাস্তি দিচ্ছি। আমাদেরকে অনেক খাটিয়েছেন। যন্ত্রণায় হাত ফুলে গেছে। আমার নিজেরই কোনো ওষুধ কাজ করছে না। কি করেছেটা কি মন্ত্রী? কি করেনি জিজ্ঞেস করুন। আমাদের ভয় দেখিয়ে চাকর বাকরের মতন খাটিয়েছে। ছি 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 মন্ত্রী, তুমি এত নিচে নামতে পারলে? ভুলে গেছে, ক্ষমা করে দিন। ভুলে গেছে। তুমি ওখানেই থাকো। চলো তোমরা। মন্ত্রীকে তোমরা উপযুক্ত শাস্তি দিয়েছো। আগামী 3 দিন ওই গোবরের গর্তের ভেতরেই থাকবে। কি মন্ত্রী মশাই, খুব রাজা হওয়ার শখ হয়েছিল তো, এখন গোবরের গর্তে ঢুকেই রাজত্ব চালান। ভাবুন, ওই গর্তই আপনার রাজ্য। ধন্যবাদ গোপাল।